কথাই বোঝা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার। আমার এই জায়গায় কারেন্ট চলে গেছিল, আবার আসছে। ওকে, তো এই জায়গার মধ্যে তোমরা এক কাজ করো, শুধু সিআর আর এসিআর এই দুইজনই হচ্ছে বা আনমিউট অবস্থা থাকার, বাকি সবাই মিউট করে ফেলো। আর এই লেকচারের শেষে কারো যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করবা আর নোট করে রাখবা আর কি, যে এটা বুঝো নাই বা এটা জানা দরকার, সেগুলো নোট করে রাখবা। ক্লাস শেষে প্রশ্নগুলো করবা। কারণ হচ্ছে যদি তোমরা প্রায় এর মধ্যে 100 জনের উপরে থাকো, তো 100 জনের মধ্যে যদি তোমরা 10 জনে লেকচারের মাঝখানে প্রশ্ন করো, 10 জনের প্রশ্ন উত্তর দিতে গেলে যে সমস্যাটা হবে, এই ক্লাসের সামনের দিকে আমরা আগাতে পারবো। এই কারণে আমরা একদম শেষের দিকে, ক্লাসের শেষের দিকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই মিউট করে রাখো। আর সিআর আর এসিআর আমরা আনমিউট করে রাখো। কোনো প্রবলেম হলে, কথা বুঝতে সমস্যা হলে, আর হচ্ছে পেজ যদি স্ক্রিনের বাইরে চলে যায়, আমাকে একটু কাইন্ডলি বলবে। আর বাকিরা যদি কোনো কথা বলতে চাও, সেটা হচ্ছে তোমরা চ্যাট করবে। ওকে, তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে সিম্পল হারমোনিক মোশন নিয়ে। সিম্পল হারমোনিক মোশন, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি এস এইচ। সিম্পল হারমোনিক মোশন পড়ার আগে তোমরা অলরেডি এগুলো পড়ে আসছো, যে লিনিয়ার মোশন, linear motion of a particle বা object, periodic motion, এগুলো তোমরা পড়ে আসছো। oscillatory motion বা vibratory motion, তোমরা এগুলো জানো। লিনিয়ার মোশন, পিরিয়ডিক মোশন, তারপর অসিলেটরি মোশন, এগুলো তোমরা জানো। অসিলেটরি মোশন তোমরা পেন্ডুলামের মোশন জানো, অসিলেটরি। তারপর হচ্ছে একটা ফ্যানের গতি পিরিয়ডিক, বা একটা বৃত্তাকার পথে ইলেকট্রনের গতি পিরিয়ডিক মোশন। এই মোশনগুলো তোমরা পড়ে আসছো। এই সবগুলো ক্যারেক্টারিস্টিক্স সিম্পল হারমোনিকের মধ্যে থাকবে। তার সাথে আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স যুক্ত হবে, খুবই ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারিস্টিক্স সিম্পল হারমোনিক মোশনে তোমরা এটা পড়ে আসছো। সেটা হচ্ছে যে এই যে অসিলেটরি মোশন অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন প্রদর্শন করে যে পার্টিকেলটা বা যে কণাটা বা যে বস্তুটা, তার ডিসপ্লেসমেন্ট বা তার অ্যাক্সেলারেশন সবসময় হচ্ছে ডিসপ্লেসমেন্টের সমানুপাতিক হবে। অর্থাৎ এর মধ্যে অ্যাক্সেলারেশন কে এ দ্বারা যদি প্রকাশ করি, এ সমানুপাতিক এক্স, এক্সটাকে যদি আমি এর মধ্যে তার ডিসপ্লেসমেন্ট বলি, তার সাথে একটা সম্পর্ক হচ্ছে নেগেটিভ, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যেদিকে হয় অ্যাক্সেলারেশন তার বিপরীত দিকে হয়। ডিসপ্লেসমেন্ট যেদিকে হয় অ্যাক্সেলারেশন তার বিপরীত দিকে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টারিস্টিক্স অফ সিম্পল হারমোনিক মোশন। তো এই যে ক্যারেক্টারিস্টিক্সটা, এটা মূলত হচ্ছে আমরা এই যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা থেকে এই গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্সটা আমরা বের করব। আমি এগুলো নিয়ে আর আলোচনা করলাম না। পিরিয়ডিক মোশন, অসিলেটরি মোশন, এটা তোমরা দেখে নিও, এগুলো তোমরা অলরেডি পড়ে আসছো। এখন আমরা এই জায়গার মধ্যে একটা স্প্রিং সিস্টেম চালু করি, ম্যাস স্প্রিং সিস্টেম, যে এই জায়গার মধ্যে একটা বস্তু আছে, এই বস্তুটা হচ্ছে একটা সারফেসের মধ্যে দিয়ে মুভ করবে, আর এই বস্তুর সাথে একটা স্প্রিং যুক্ত আছে। এই বস্তুর সাথে একটা স্প্রিং যুক্ত আছে।
এখন এই বস্তুটার ম্যাস যদি আমি বলি m, এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন, এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন, অর্থাৎ এটার মাঝামাঝি যদি আমি নেই, মাঝামাঝি যদি নেই, এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন, অর্থাৎ এটা এইভাবে থাকবে। অর্থাৎ এই যার মধ্যে তার ডিসপ্লেসমেন্ট আমি যদি এক্স অ্যাক্সিসে যেহেতু নিচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু যার মধ্যে 0। এখন স্প্রিংটাকে যদি একটু কম্প্রেস করে দেওয়া হয়, স্প্রিংটাকে যদি কম্প্রেস করে দেওয়া হয়, অর্থাৎ এটার উপর যদি একটা বল প্রয়োগ করা হয়, স্প্রিংটা কম্প্রেস হবে, সংকুচিত হবে। এখন সংকুচিত হলে যদি ছেড়ে দেই, এটার উপর বাহ্যিক যে বলটা প্রয়োগ করা হবে, স্প্রিংও সংকুচিত হওয়ার সময় এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করবে। তো বল প্রয়োগ করলে এই স্প্রিংটা চাবে এই স্প্রিংটা চাবে বস্তুটাকে তার আগের অবস্থা রাখার জন্য। আবার আমি যদি ছেড়ে দেই, বস্তুটা এদিকে সংকুচিত হয়ে সেই দিকে যখন ফোর্স প্রয়োগ করবে, বস্তুটা এদিকে চলে যাবে। আবার কি করবে, স্প্রিংটাকে এদিকে টেনে রাখবে। অর্থাৎ স্প্রিংটা, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সে যদি এদিকে সরে আসে, স্প্রিং চাবে তাকে এই পজিশনে নেওয়ার জন্য। আবার এই বস্তুটা যদি এদিকে চলে যায়, স্প্রিং আবার তাকে টেনে এই পজিশনে আনার চেষ্টা করবে। অর্থাৎ এই যার মধ্যে বস্তুটা যে কাজটা করবে, এই দিক এবং এদিক সেদিক সে এইভাবে ভাইব্রেট করতে থাকবে। তার সাপেক্ষে এই ইকুইলিব্রিয়াম পজিশনের সাপেক্ষে, এই ইকুইলিব্রিয়াম পজিশনের সাপেক্ষে সে এইদিকে যতটুকু পথ অতিক্রম করবে, একইভাবে এই ইকুইলিব্রিয়াম পজিশনের সাপেক্ষে এদিকেও সমপরিমাণ পথ অতিক্রম করবে, একই দূরত্ব অতিক্রম করবে। যদি এই যে সারফেসের মধ্যে দিয়ে বস্তুটা যাচ্ছে, সেই সারফেসটা যদি স্মুথ সারফেস হয়, ফ্রিকশনলেস সারফেস হয়। আর ফ্রিকশন যুক্ত সারফেস হলে এটা হবে না, একদিকে বেশি যাবে আরেকদিকে কম যাবে, একসঙ্গে যেতে যেতে এটা ডাই আউট হয়ে যাবে। অর্থাৎ এটার মধ্যে কোনো ধরনের ভাইব্রেশন আর থাকবে না। ভাইব্রেশন না থাকলে সে ভাইব্রেশন গুলোকে বলে আমরা ড্যাম্পড অসিলেশন বলি, ওগুলো আমরা পরে আলোচনা করব। তার মানে হচ্ছে এই একটা স্প্রিং, এই স্প্রিংটা যদি সংকুচিত হয়, সংকুচিত করি, তাহলে এই স্প্রিং কি করবে, এই বস্তুটাকে তার আদি অবস্থায় অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশনে নেওয়ার চেষ্টা করবে। তারপর হচ্ছে সে যদি আবার এদিকে চলে যায়, আবার এদিকে টেনে তাকে ইকুইলিব্রিয়াম পজিশনে আনার চেষ্টা করবে। তাহলে এই যার মধ্যে একটা জিনিস হচ্ছে কি, আমি বাইরে থেকে যদি বল প্রয়োগ করি, এই বল প্রয়োগ করলে প্রাথমিক অবস্থা বল প্রয়োগ করে তাকে সংকুচিত করলাম, স্প্রিংও তার উপর একটা বল প্রয়োগ করবে, স্প্রিং বল প্রয়োগ করে তাকে এদিকে বলটা প্রয়োগ করবে, করার কারণে এটা এদিকে সরে আবার এই জায়গায় আসবে। আবার স্প্রিং কি করবে, তাকে টান দিবে, এদিকে টান দিয়ে নিয়ে আসবে, এই অবস্থায় আনার চেষ্টা করবে। তখন স্প্রিং প্রসারিত হবে, প্রসারিত হলে এদিকে টান দিয়ে নিয়ে আসলে আবার স্প্রিংটা কি করবে, এদিকে আসবে। আবার কি করবে, তাকে স্প্রিংটা বস্তুটার উপর বল প্রয়োগ করবে, সে আবার এদিকে আসবে, এদিকে সে এদিকে আসবে। অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশনের সাপেক্ষে এই যে এম্বরের যে বস্তুটা, এই বস্তুটা এভাবে ভাইব্রেট করতে থাকবে। এখন এভাবে ভাইব্রেট করবে এই কারণে, কারণ হচ্ছে এই স্প্রিংটা এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করে। সেই বলটা কতটুকু, সেই বলটাকে বলা হয় রেস্টোরিং ফোর্স। অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য যে ফোর্সটা প্রয়োগ করে, সেটাকে আমরা রেস্টোরিং ফোর্স বলছি। এখন আমি এই স্প্রিংটাকে, এই বস্তু, এই ভরটাকে আমি এভাবে একটু প্রকাশ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর একটা গ্রাফের মাধ্যমে, এই আর এটা এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন। তো আমি বস্তুটাকে বড় করে না দিয়ে আমি ছোট করে বস্তুটা দিলাম। এই বস্তুটা এইদিকে যতটুকু আসবে, এইদিকেও ততটুকু আসবে। এদিকে যদি এটাকে যদি x1 বলি, এদিকে x2, অর্থাৎ বস্তুটা ইকুইলিব্রিয়াম পজিশনে এই জায়গা হচ্ছে x is equal to x1 আর x ইকুয়াল হচ্ছে x2 আর x ইকুয়াল হচ্ছে এই জায়গার মধ্যে 0। তাহলে কি দাঁড়ালো, এই বস্তুটা এই জায়গা থেকে এদিকে যতটুকু যাবে, এদিকে ততটুকু আসবে। এখন বস্তুটাকে এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম করার জন্য, অর্থাৎ তাকে আদি অবস্থা সাম্য অবস্থা আনার জন্য এই বস্তুটাকে একটা ফোর্স তার উপর প্রয়োগ করা হয়। সেই ফোর্সটা কতটুকু সেটা আমরা এটার মধ্যে ক্যালকুলেট করব। ওকে, তোমরা অলরেডি একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন তোমরা পড়ে আসছো ইন্টারমিডিয়েট লেভেলে। সেটা হচ্ছে একটা স্প্রিংকে যদি সংকুচিত করি বা প্রসারিত করি, তো ওই স্প্রিং এর উপর একটা এনার্জি স্টোর হয়, একটা এনার্জি স্টোর হয়। সেই এনার্জিটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি ইউ, ইকুয়াল হচ্ছে হাফ জি স্যার।
এটা হচ্ছে এ এক্সটা কি, এক্সটা হচ্ছে স্প্রিংটা তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কতটুকু সংকুচিত হলো বা কতটুকু প্রসারিত হলো। যদি সংকুচিত হয় তাহলে এই পরিমাণ এনার্জি, এক্স পরিমাণ সংকুচিত হলে এই পরিমাণ এনার্জি তার মধ্যে স্টোর হবে, আর যদি প্রসারিত হয় তাহলে এই পরিমাণ এনার্জি তার মধ্যে সঞ্চিত হবে। এই সঞ্চিত শক্তিটাকে আমরা বলছি পটেনশিয়াল এনার্জি। এখন স্প্রিংটা এই যে এমটা এই জায়গায় থাকলে এর মধ্যে কোনো ধরনের পটেনশিয়াল এনার্জি নাই, কারণ হচ্ছে তার কোনো ডিসপ্লেসমেন্ট নাই, এক্স এর মান শূন্য, অর্থাৎ ইউ তখন শূন্য। তখন হচ্ছে দেখো এই যার মধ্যে বস্তুটা যে কাজটা করবে, এই দিক থেকে এই বস্তুটা সর্বোচ্চ এই জায়গায় যাবে, যে এই বস্তুর এই জায়গাতে স্থির হয়ে যাবে, স্থির হয়ে আবার ব্যাক করবে এদিকে, এদিকে এসে এই জায়গাটা আসবে, এই জায়গাতে স্থির হবে, স্থির হয়ে আবার এদিকে যাবে। তার মানে হচ্ছে এই যে তার যে টার্মিনেটিং পয়েন্টগুলো অর্থাৎ সর্বোচ্চ বিন্দুগুলো, এই বিন্দুগুলোতে তার মানে এই যার মধ্যে পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি শূন্য। তো আমরা টোটাল এনার্জি যদি যুক্ত করি, তাহলে টোটাল এনার্জি যুক্ত করলে এই দুই বিন্দুতে টোটাল এনার্জি হচ্ছে মূলত হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তো বস্তুটা যখন এই জায়গা থেকে আবার এদিকে আসবে তখন তার পটেনশিয়াল এনার্জি কমতে থাকবে, কারণ এই জায়গা থেকে এইদিকে আসার অর্থ হচ্ছে এক্স এর মান কমতে থাকা, কারণ এদিকে আস্তে আস্তে এক্স এর মান এই জায়গায় শূন্য হয়ে যাবে, তাহলে এদিকে আসা মানে এক্স এর মান কমতে থাকা। তো এক্স এর মান যদি কমে তাহলে পটেনশিয়াল এনার্জি কমবে। তো এই পটেনশিয়াল এনার্জি কি করবে তখন, কনভার্টেড টু কাইনেটিক এনার্জি। তার মানে এই জায়গা থেকে পটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে কমতে থাকবে, বাট কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে। পটেনশিয়াল এনার্জি কমতে কমতে এই জায়গার মধ্যে পটেনশিয়াল এনার্জি শূন্য, বাট এই জায়গার মধ্যে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। আবার যখন এদিকে আসবে তখন হচ্ছে পটেনশিয়াল এনার্জি বাড়তে থাকবে, কাইনেটিক এনার্জি কমতে থাকবে, কমতে 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 এই যে আমাদের কাইনেটিক এনার্জি শূন্য হয়ে যাবে, বাট পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হয়ে যাবে। অর্থাৎ এই যার মধ্যে ট্রান্সফরমেশন হচ্ছে, পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির মধ্যে এই যার মধ্যে পরিবর্তন, ট্রান্সফরমেশন হচ্ছে। ওকে, তো কোনো এক সময় এই স্প্রিং এর যে মেশটা, এই মেশটাকে আমি এই জায়গায় পাইলাম। এই জায়গা থেকে দূরত্বটাকে আমরা ধরে নিচ্ছি, এই জায়গা থেকে যে এই জায়গার যে দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে এক্স, এক্স বা ওয়াই যেটা ধরতে পারো এক্স। তাহলে এই বিন্দুতে তার পটেনশিয়াল এনার্জি কত, এই বিন্দুতে তার পটেনশিয়াল এনার্জি ইউ বা ইপি, ইকুয়াল হচ্ছে হাফ কে এক্স স্কয়ার পটেনশিয়াল এনার্জি। তাহলে এই অবস্থা, এই যে কণাটা এই জায়গার মধ্যে, এই অবস্থা কণাটার উপর বা বলটার উপর, এই ভরের উপর স্প্রিং করতে ফোর্স কত, এই কণাটার উপর আমি পটেনশিয়াল এনার্জি পাইলাম, তাহলে এই কণাটার উপর ফোর্স কত, হ্যাঁ ইকুয়াল কে এক্স, হ্যাঁ কে এক্স, কি ইকুয়াল বুঝি নাই, ফোর্স কে এক্স। মানে কে এক্স কিভাবে আসলো, তাহলে এই জায়গায় একটা আমি প্রত্যয়নী বল কাজ হুকের করবে, এটা হুকের হুকের সূত্র থেকে এ ভ্যারিজাস মাইনাস হুকের সূত্র থেকে, জি স্যার। তোমরা এই জায়গায় হুকের সূত্র ব্যবহার করছো তাই তো। জি স্যার। এখন এটা কেন হবে, কে এক্স টা কেন হবে, হুক বলছে বললে তুমি বিশ্বাস করে ফেললা যে এটাই সত্য, এটাকে তুমি কি এটা বিশ্বাস করে যে ইকুয়েশনটা ঠিক আছে? জি স্যার বিশ্বাস করি। জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা হুকের সূত্রে না যাই, হুকের সূত্রটা আমরা প্রতিপাদন করি অন্যভাবে। কারণ হচ্ছে এই জায়গার মধ্যে আমি কিন্তু কোনো জায়গার মধ্যে কে এক্স বা কোনো কিছু দেই না, আমি জাস্ট হচ্ছে আমি এই জায়গার এই বিন্দুতে আমি পটেনশিয়াল এনার্জি পাইছি। তাহলে পটেনশিয়াল এনার্জির সাথে ফোর্সের একটা সম্পর্ক আছে, তোমরা পড়ছো কিনা আমি জানি না, ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম এটা অনেক পড়বা। ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজমের মধ্যে পটেনশিয়াল এনার্জির যে রিলেশন, অর্থাৎ এনার্জি এবং ফোর্সের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা তোমরা পড়বা। তো সেই রিলেশনটা আমি এই জায়গার মধ্যে দেখাচ্ছি, সেই অনুযায়ী আমি তোমার হুকের সূত্র বা যে সূত্রে বলো হুকের সূত্র আমরা এই জায়গার মধ্যে প্রতিপাদন করে দেখাবো। অর্থাৎ তোমরা যে পটেনশিয়াল এনার্জির সাথে ফোর্সের সম্পর্ক, তার পটেনশিয়াল এনার্জি যদি এত হয় তাহলে এই কোণাটার উপর ফোর্সটা হচ্ছে মাইনাস পটেনশিয়াল এনার্জির পরিবর্তন, পটেনশিয়াল এনার্জির পরিবর্তন, অর্থাৎ ইপি বাই হচ্ছে এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স ডিএক্স। এটা হচ্ছে ফোর্সের সাথে
পটেনশিয়াল এনার্জির রিলেশন, অর্থাৎ কারোর পটেনশিয়াল যদি এটা হয় তাহলে তার উপর এই পরিমাণ ফোর্স প্রয়োগ হবে। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি যে potential force, the force on the particle or object at point X from the equilibrium position, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে x দূরত্বে যে কণাটা তার উপর ফোর্স হবে F ইকুয়াল হচ্ছে মাইনাস DEP x বাই হচ্ছে dx। তুমি ফোর্স সমান জানো মাইনাস এই ডিপি সমান জানো হচ্ছে ডিপি সমান ইপি সমান হচ্ছে পটেনশিয়াল এনার্জি এট পয়েন্ট x হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, ডিফারেন্সিয়েট করে দেখো কি আসে, f ইকুয়াল হচ্ছে মাইনাস, এটাকে ডিফারেন্সিয়েট করলে হাফ কে ইন্টু 2x, এটা থাকে না? তাহলে f ইকুয়াল হচ্ছে মাইনাস কে এক্স। তোমরা যেটা বলছো এই ইকুয়েশন, অর্থাৎ এটা কি, ওকে, এই জায়গা থেকে এই ইকুয়েশন আমরা পাইলাম। তো এই জায়গার মধ্যে এফ এফ এর সমান মানে হচ্ছে কি, একটা ফোর্স কার উপর প্রয়োগ হচ্ছে, এম বরের বস্তুর উপর। আমরা নিউটনের যে দ্বিতীয় সূত্র আছে সেই দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি জানি, F সমান m এ। ওকে, আমি একটু এই জায়গার মধ্যে একটু বলি, একটু দেখো তো। এই জায়গার মধ্যে একটা বস্তু আছে আর এই দুইটা বস্তু একটা আরেকটার সাথে সংঘর্ষ জড়ালো। এটার বর হচ্ছে m1, এটার বর হচ্ছে m2, ঠিক আছে? তো এই বস্তুটা যদি সংঘর্ষ জড়ায় তাহলে এ কি করবে, তাকে বল প্রয়োগ করবে, সে তাকে বল প্রয়োগ করবে, তাই না? জি স্যার। তাহলে ধরে নিচ্ছি এই বস্তুটাকে যে বল প্রয়োগ করবে সে বল হচ্ছে, এই বস্তুটার উপর যে বল প্রয়োগ করবে সেটা হচ্ছে F1, M1 বস্তু F1 বল প্রয়োগ করলো, আর M2 বস্তু M1 এর উপর যে বলটা প্রয়োগ করবে সেটা হচ্ছে F2। এখন এটার অ্যাক্সেলারেশন যদি হয় A1 আর এটার অ্যাক্সেলারেশন যদি হয় A2, তাহলে আমরা F = m এর সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি বলতে পারো? F1 সমান m1 a1 আর F2 সমান m2 a2। মাইনাস হবে একটা বিপরীত। F1 সমান মাইনাস F2 অথবা F2 সমান মাইনাস F1। আচ্ছা, একটা মাইনাস আসবে, মাইনাস আসলে সেক্ষেত্রে হচ্ছে আমরা টোটাল যখন ফোর্সটা বের করব, টোটাল নেট ফোর্স বের করব, সেক্ষেত্রে একটা মাইনাস আসবে, মাইনাস আসার পরে আমি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা যদি লিখি, এটা পরে আমরা যদি যোগ না করি জাস্ট, তাহলে F ইকুয়াল টু কি হবে, F1 ইকুয়াল মাইনাস F1 অথবা m1 a1। ওকে, মাইনাস প্লাসটা তো বললামই, এটা দিলেও কোনো সমস্যা নেই, আমরা তো যোগ করতেছি না। তাহলে F1 ইকুয়াল টু কি হবে, M1 A1 M1 A1। না স্যার, M2 A1 হবে স্যার। অন্য কেউ A2 কেন হবে? একটু কনফিউশনের মধ্যে পড়ে গেছে, তাই না? কারণ দুই ধরনের কথা প্রথম আসছে। বস্তুটার উপরে F2 বল ক্রিয়া করবে, সেক্ষেত্রে যদি Right. চিন্তা করি তাহলে M2 A2 হবে। জি স্যার, আর- জি স্যার। M2 A2, আর দ্বিতীয়টার ক্ষেত্রে M1 M1 A1। A1 এটা বোঝা গেল তো নাকি? জি স্যার। ওকে, এটার মধ্যে সরাসরি আমরা ফোর্স প্রয়োগ না করি। এখন দেখো
কারণ হচ্ছে আমরা কি মিলাই যে এটা যে F1 ফোর্স, তাহলে এটা M1 M2, M1 A1, এটা F2 M2 A2, এরকম যাতে আমরা না মিলাই। এটার মধ্যে নাক কান খোলা রাখতে হবে যে কোন ফোর্সটা কোন দিকে কাজ করতেছে। এখন এই জায়গা থেকে যদি আমরা লিখি এই F1 ফোর্সটা হচ্ছে m ভরের বস্তুর উপর ক্রিয়াশীল, তাহলে m ভরের বস্তুর উপর ক্রিয়াশীল হয় তার যদি অ্যাক্সেলারেশন a তৈরি হয়, তাহলে আমরা m a লিখতে পারি আর হচ্ছে মাইনাস kx। অর্থাৎ এই জায়গা থেকে আমরা পাই হচ্ছে মাইনাস k বাই m x, অর্থাৎ a এটা ক m m বস্তুর ভর ধ্রুবক, এটা হচ্ছে k, এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এটা ধ্রুবক, তাহলে a সমানুপাতিক মাইনাস x। অর্থাৎ এটাই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স তার সিম্পল হারমোনিক অসিলেটরের, যেটা হচ্ছে আমরা এর মধ্যে দেখাইছি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স যে একটা সিম্পল হারমোনিক অসিলেটর বা সিম্পল হারমোনিক মোশন যে অবজেক্টটা প্রদর্শন করে তার অ্যাক্সেলারেশন x যত বাড়বে তার অ্যাক্সেলারেশন তত বেশি হবে, আর x যত কম হ্যাঁ বিপরীত দিকে হবে। এখন একটু আসো এই কথা অনুযায়ী এই যে ফিগার, এই ফিগারের কোথায় অ্যাক্সেলারেশন সবচেয়ে বেশি? এই ফিগারের x1 এ যখন বা x2 হ্যাঁ যখন x1 এবং x2, অর্থাৎ এই এক্সট্রিম পয়েন্টগুলোতে তার অ্যাক্সেলারেশন সবচেয়ে বেশি। তাহলে অ্যাক্সেলারেশন সবচেয়ে বেশি, সেটা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। অনেকে হয়তো বলতে পারে যে কেউ মনে বলছো যে x 0 তে তার অ্যাক্সেলারেশন সবচেয়ে বেশি নাকি? না স্যার, ওখানে 0। এই জায়গার মধ্যে অ্যাক্সেলারেশন সবচেয়ে কম বা 0, বেগের ডিফারেন্স আছে কম, প্রায় শূন্যের কাছাকাছি স্যার। হ্যাঁ রাইট। এই জায়গার মধ্যে তার অ্যাক্সেলারেশন সবচেয়ে বেশি হবে এই কারণে, কারণ এই জায়গার মধ্যে তার সামনে যে ভেলোসিটি ছিল, একটা ভেলোসিটি ছিল, এই জায়গাতে হঠাৎ ভেলোসিটি 0 হয়ে যায়, এই কারণে এটার মধ্যে ভেলোসিটি ডিফারেন্সটা বেশি হয়, ভেলোসিটি ডিফারেন্স বেশি, রাইট। এই কারণে এটার মধ্যে অ্যাক্সেলারেশন তার সবচেয়ে বেশি। অর্থাৎ আমরা যে এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা বের করলাম, সেই ইকুয়েশনটা প্রমাণ করে, এই ইকুয়েশনটা হচ্ছে সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক সিম্পল হারমোনিক মোশনের। যারা এই রিলেশনটা ফলো করবে তাদেরকে আমরা সিম্পল হারমোনিক অসিলেটর বলবো, এবং তার যে অসিলেশনটা, সেই অসিলেটরেও মোশন হতে পারে, পেরিয়ডিক হবে এবং লিনিয়ার মোশন হতে পারে। এখন দেখো এটার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা অলরেডি করে আসছো। এই জায়গা থেকে আমরা ইকুয়েশন নাম্বার এটাকে ইকুয়েশন নাম্বার 1 যদি দেই, from equation 1 থেকে দেখো আমরা লিখতে পারি এটাকে যদি আমরা ইন টার্মস অফ পজিশনে আমরা প্রকাশ করি, তো তোমরা জানো d স্কয়ার x বাই dt স্কয়ার, এটা লেখা যায় মাইনাস এটাকে আমরা প্লাস করে ফেলি এদিকে নিয়ে এসে k বাই m x ইকুয়াল টু 0, এটাকে আমরা লিখতে পারি। আর এই জায়গার মধ্যে যে k বাই m এটাকে প্রকাশ করা হয় dt স্কয়ার প্লাস এটা হচ্ছে আমরা এটাকে ওমেগা দিয়ে প্রকাশ করি, ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0। x is equal to 0. এখন এটাকে আমরা এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা তার বের করব, এর সলিউশন বের করব। এই সলিউশন বের করার দুইভাবে আমরা করব। একটা হচ্ছে তার এক্সপোনেনশিয়াল ফর্মে তার এক্সপোনেনশিয়াল সলিউশনটা কি সেটা আমরা বের করব, এক। আবার দুই, আমরা এমনি নরমাল যে ক্যালকুলেশন গুলো আছে সাইন টার্ম এবং কস টার্মের মাধ্যমে এটাকে আমরা প্রকাশ করে দেখব যে দুইটা একই রকম আসে কিনা। তো তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে বা আগে যে করে আসছো সেই যার মধ্যে একটা নির্দিষ্ট ভ্যালু ধরছো, যে x এর ভ্যালু তোমরা সাইন টার্ম ধরছো, যে সাইন ওমেগা টি অথবা কস ওমেগা টি ধরে ক্যালকুলেশন করে দেখছো যে ডান এবং বাম দুটি সমান হয়। সমান হয়ে বলছো যেহেতু এটা এই ইকুয়েশনটা এই সমীকরণটাকে যে ইকুয়েশনটা তোমরা ধরে নিছো এই সমীকরণটাকে সিদ্ধ করে, তো সেই ক্ষেত্রে বলে দিচ্ছ যে এটা তার একটা রুট বা তার একটা সমাধান। তো আমরা এটার মধ্যে একটু অন্যভাবে করে দেখি ডিফারেনশিয়াল ফর্মে। এটার মধ্যে দেখো
এটাকে যদি আমরা এভাবে লিখি আর একটু সমাধান করে দিই, ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করতে গেলে দেখো এটার মধ্যে আমরা একটু এর সাথে যুক্ত করি ডি এক্স বাই ডিটি ইন্টু টু এটার মধ্যে দিলাম, আর এটার মধ্যে হচ্ছে ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার ইকুয়াল এটার মধ্যে একই জিনিস আমরা যুক্ত করব টু dx বাই ডিটি ইন্টু হচ্ছে এক্স। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেটিং করি, ইন্টিগ্রেশন করলে দেখো কি আসে, ইন্টিগ্রেটিং এবং ইকুয়েশনকে যে ইন্টিগ্রেটিং করি এটা আসবে হচ্ছে dx dt তার বর্গ ইকুয়াল হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এক্স স্কয়ার প্লাস হচ্ছে সি। এটা কেন করলাম, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাবো, অথবা এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাবো, তাই তো নাকি? এটাকে ইন্টিগ্রেশন করে আমি এটা পাইছি। এখন জি, এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে এই কোশ্চেনটা পাবো, তাহলে তো সত্য নাকি? জি এটাকে ডিফারেন্সিয়েট করে দেখো তুমি এই এটার মধ্যে মাইনাস চিহ্নটা বাদ দিয়েছে, তুমি এটাকে ডিফারেন্সিয়েট করে দেখো তুমি এই কোশ্চেনটা পাবে, বা এটাকে ইন্টিগ্রেশন করলে এটা আসবে। তো এখন এটার মধ্যে একটা ধ্রুবক আমরা সি পাইলাম, সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই ভ্যালুটাকে, এই কনস্ট্যান্টটাকে আমরা এক্সট্রিম ভ্যালুগুলো ব্যবহার করে, অর্থাৎ তার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড ব্যবহার করে বা ইনিশিয়াল কন্ডিশনগুলো ব্যবহার করে সেগুলো আমরা পাই। দেখো যে at x equal x1, তো এই জায়গা থেকে তার ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে এটা একটা কনস্ট্যান্ট। যদি এই স্প্রিংটা যদি এই জায়গার মধ্যে ফ্রিকশনলেস সারফেসে মুভ করে, তাহলে এই জায়গা থেকে এই জায়গা যে আসবে, এই জায়গা থেকে যে এই জায়গা আসবে সবসময় একই দূরত্ব অতিক্রম করবে, তাহলে এই জায়গাটা কনস্ট্যান্ট, অর্থাৎ এটার মধ্যে x যেগুলো যে x1 বললাম সেটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা বলি a, বড় হাতের a বা ছোট হাতের a আমরা বলতে পারি, এই জায়গার মধ্যে ছোট হাতের a বা বড় হাতের a আমরা এটা বলতে পারি। at x is equal to a, the velocity তাহলে ভেলোসিটি এটা যদি হয় তাহলে ভেলোসিটি v, যেটাকে হচ্ছে আমরা dx বাই dt বলি, ইকুয়াল কি হবে? at x is equal to a, তাহলে তার ওই জায়গায় তার ভেলোসিটি কি হবে? শূন্য হবে না? এটার মধ্যে তার ভেলোসিটি কি হবে? শূন্য। জি স্যার। শূন্য যদি হয় তাহলে আমরা তার ভেলোসিটি এটার মধ্যে শূন্য লিখলাম, কারণ এটার মধ্যে x এর কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই ভ্যালুগুলো যদি এটার মধ্যে আমি বসাই তাহলে দেখো কি আসে, আমার ফাইনাল ইকুয়েশনটা কি আসে, এটার মধ্যে শূন্য আসবে, ইকুয়াল হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এ স্কয়ার প্লাস হচ্ছে এটার মধ্যে সি। তাহলে সি সমান কি লেখা যায়? সি সমান ওমেগা স্কয়ার এ স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে এই যে ইকুয়েশনটা আছে, এটা ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রাখো, 2 কি কোন জায়গায় 2 ফ্রম ইকুয়েশন 2 থেকে আমরা এটা লিখতে পারি যে dx বাই dt তার উপর বর্গ ইকুয়াল মাইনাস ওমেগা স্কয়ার এক্স স্কয়ার প্লাস না মাইনাস স্যার ডিসপ্লে Minus- বাইরে চলে গেছে নিচে। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তাহলে প্লাস ওমেগা স্কয়ার, এই জায়গা থেকে আমরা এটাও লিখতে পারি dx dt হোল স্কয়ার, এই জায়গা থেকে আমরা ওমেগা স্কয়ার যদি কমন নিয়ে আসি তাহলে থাকে a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকে। তো এই জায়গা থেকে আমরা আরো পাই dx বাই dt ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস ওমেগা
প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, এটা দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি ডিএক্স বাই নিচে রুট ওভার প্লাস মাইনাস আমরা একটা ভ্যালু নেই, পজিটিভ ভ্যালু বা নেগেটিভ ভ্যালু যাই নেই, তাহলে আমরা এটাকে পজিটিভ ভ্যালু যদি নেই ডিএক্স বাই ডিটি, এটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওমেগা টি। ওমেগা ডিটি, ওমেগা ডিটি। এটাকে যদি এখন আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেটিং যদি করি, এই টার্মটা আসবে সাইন ইনভার্স। এটাকে যদি আমরা সাইন ইনভার্স আসবে এক্স বাই এ ইকুয়াল হচ্ছে এটার মধ্যে, এটাকে ইন্টিগ্রেশন করলে ওমেগা টি, তার সাথে একটা ধ্রুবক যুক্ত হবে, সেই ধ্রুবকটাকে আমরা ডেল্টা বা ফাই দিতে পারি। তাহলে এটা থেকে এক্স বাই এ আমরা লিখতে পারি সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, অথবা এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ সাইন ওমেগা টি বাই ডেল্টা। ওকে, তার মানে এটা হচ্ছে এই সমীকরণটারে আমরা যে 1 নম্বর সমীকরণটা পাইছি, এই 1 নম্বর সমীকরণটার একটা সমাধান, অথবা আমরা এই যে সমীকরণটা, এই সমীকরণটার একটা সমাধান। এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে, এটাকে ইন জেনারেল ফর্মে যদি আমরা লিখি, ইন জেনারেল ফর্মে এটাকে করা যায়, সেটা হচ্ছে এইভাবে যে x ইজ ইকুয়াল টু a sin a প্লাস b, এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি এর মধ্যে, sin a ইন্টু cos b প্লাস a চলে আসবে এদিকে cos a ইন্টু sin b। x ইকুয়াল, এই জায়গার মধ্যে দেখো এটা হচ্ছে একটা ধ্রুবক রাশি, এটা একটা ধ্রুবক রাশি, এটা একটা ধ্রুবক রাশি, এটা একটা ধ্রুবক রাশি। তো এই ধ্রুবক যেহেতু রাশি, তাহলে এটার মানের কোনো পরিবর্তন হবে না, এটা একটা কনস্ট্যান্ট। cos ধ্রুবক এই sin ধ্রুবক, এই মানটার কোনো পরিবর্তন হবে না। তো পরিবর্তন যদি না হয়, তাহলে এই জায়গার মধ্যে এই s cos, এই a cos, এটা টোটালের ধ্রুবক, সেই ধ্রুবকটাকে আমি a দ্বারা প্রকাশ করলাম sin ওমেগা টি, প্লাস এই সাইন আর এটা ধ্রুবক, এটাকে আমরা b দ্বারা প্রকাশ করলাম b cos ওমেগা টি। এটা হচ্ছে দিস ইজ দা জেনারেল সলিউশন of the differential equation of simple harmonic motion. এখন এই জায়গার মধ্যে স্পেশাল কেস হতে পারে। স্পেশাল কেস কি? স্পেশাল কেসে a বা b এগুলো যে কোনো একটা ভ্যালু তোমার শূন্য হতে পারে। স্পেশাল কেস, in special case a or b may be 0. যদি 0 হয়, তাহলে x is equal to হয় a sin omega t হবে, অথবা x is equal to b cos omega t হবে। তার মানে হচ্ছে আমরা এই যে সমীকরণটা, এই সমীকরণটা যদি তুমি সাইন থিটা ধরে কাজ করো বা সাইন ওমেগা টি নিয়ে বসাও, তারপরে এটা শূন্য প্রমাণিত হবে, তার মানে সাইন থিটা হবে এটার মধ্যে একটা তার সলিউশন। তুমি কস থিটা নিয়ে বসাও, কস থিটা বসালো এটার মধ্যে একটা সলিউশন পাবা, ডান বাম সমান পাবা, তখন এটাকে তুমি এই সমীকরণের ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বলতে পারবা। তার মানে হচ্ছে এটা হচ্ছে তাদের স্পেশাল সলিউশন, আর এটা হচ্ছে তার জেনারেল সলিউশন। এখন যদি আমি
এগুলোকে ডিফারেনশিয়াল ফর্মে প্রকাশ করতে চাই, তাহলে কিরকম আসবে? ডিফারেনশিয়াল ফর্মে যদি আমি লিখতে চাই, স্যার আপনার মাইক বন্ধ। solution in exponential form. এক্সপোনেনশিয়াল ফর্মে যদি আমরা লিখি তাহলে আমার সলিউশনটা ইকুয়েশনটাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে d স্কয়ার x dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0। এই ক্ষেত্রে আছে let the solution of the equation আমরা লিখতে পারি x ইকুয়াল হচ্ছে e টু দ্য পাওয়ার, এটার ভেরিয়েবল হচ্ছে x, এটার মধ্যে আমরা তার ভেরিয়েবলটাকে বলতে পারি x আচ্ছা এটার মধ্যে গামা টি বলতে পারি। তো এটার মধ্যে এই ভ্যালুটা যদি আমি এটার মধ্যে বসাই, এটাকে ডাবল ডেরিভেটিভ করলে, আমি একটু সংক্ষেপে করে দিচ্ছি, ডাবল ডেরিভেটিভ করলে এটার মধ্যে গামা স্কয়ার আসবে, আর এটার মধ্যে গামা টি থাকবে, প্লাস এটা হচ্ছে ওমেগা স্কয়ার, আর x সমান হচ্ছে e টু দ্য পাওয়ার গামা টি ইকুয়াল হচ্ছে 0। তো এই দুটো থেকে যদি আমি e টু দ্য পাওয়ার গামা টি কমন নিয়ে আসি, তাহলে গামা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল হচ্ছে 0 থাকবে। এখন এই দুইটার গুণফল 0, এই দুইটার গুণফল 0, এই পার্টটা কখনো 0 হবে না। এই পার্টটা যদি 0 না হয়, দুইটা রাশির গুণফল 0, 0 হওয়ার অর্থ হচ্ছে এই রাশি দুইটার যে কোনো একটা ভ্যালুকে বা দুইটা ভ্যালুকে 0 হতে হবে, হয় এটা 0 অথবা এটা 0। যদি এটা 0 হয় তাও 0 হবে, বা এটা 0 হলো তাও 0 হবে, দুইটা 0 হলে 0 হবে। কিন্তু এই যে পার্টটা, এই পার্টটা 0 হবে না, হবে তাহলে এই পার্টটা 0 হবে। তাহলে এই পার্টটা যদি আমরা 0 ধরি, সুতরাং গামা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল হচ্ছে 0, তাহলে গামা স্কয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, আর তাহলে গামা ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে এই জায়গা থেকে আমরা পাই হচ্ছে গামা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভারের জন্য এই স্কয়ার কাটা যায়, তাহলে মাইনাস, মাইনাসের জন্য থাকে আই, হলো আই ওমেগা। তাহলে সলিউশনটা কি দাঁড়ালো? তাহলে সলিউশনটা এর মধ্যে দাঁড়ালো দুইটা সলিউশন, অর্থাৎ গামার ভ্যালু দুইটা পাই, একটা হচ্ছে প্লাস আই ওমেগা আর একটা হচ্ছে মাইনাস আই ওমেগা। তাহলে জেনারেল সলিউশন, the general solution of the differential equation is হবে x ইকুয়াল হচ্ছে, এটার মধ্যে একটা কনস্ট্যান্ট থাকবে, এটার মধ্যে একটা অ্যামপ্লিটিউডের ব্যাপার আছে, এটার মধ্যে একটা কনস্ট্যান্ট থাকবে, সেই কনস্ট্যান্টটাকে আমরা যদি বলি c1 বা a b c যাই বলো, c1 e টু দ্য পাওয়ার গামার ভ্যালু হচ্ছে এক হচ্ছে প্লাস ওমেগা প্লাস, আর এটার মধ্যে হচ্ছে c2 e টু দ্য পাওয়ার মাইনাস আই ওমেগা, ও ওমেগা এটার মধ্যে টি হবে, ওমেগা টি হবে। এটা হচ্ছে জেনারেল সলিউশন। এখন এই জেনারেল সলিউশনটা আর কি হচ্ছে, এই যে ইকুয়েশনটা একদম সেম, এই জেনারেল ইকুয়েশনটা, এই ইকুয়েশন এই এক্সপোনেনশিয়াল ফর্মে যে ইকুয়েশনটা প্রকাশ করলাম, সেই ইকুয়েশন আর এই ইকুয়েশন সেম, এটা যে সাইন টার্মে দিয়ে, আর এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্মে আমি প্রকাশ করলাম। এখন এই দুইটা যে সেম, সেটা যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে এটার সলিউশন আমরা এটা ধরে নিতে পারবো, তাই না? আমার কথা কি বোঝা গেল কিনা? না স্যার, আমি বলছি যে এই টার্মটা, এটা এই জায়গা থেকে আমি ক্যালকুলেশন করে এটার সলিউশন আমি এটা পাইলাম, অর্থাৎ এই দুইটা লিনিয়ার কম্বিনেশন আমি এটার মধ্যে যুক্ত করে দিয়ে এটা জেনারেল সলিউশনটা পাইলাম। এখন এটার সমান যদি আমি এটা প্রমাণ করতে পারি, তাহলে এটা কার সলিউশন?
এটা সলিউশন হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন তার, এটার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন এটা, বা এটা এটা একই কথা। তাহলে এটা হচ্ছে জেনারেল সলিউশন কার, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের। আবার এটাও আমি বলছি তার জেনারেল সলিউশন কার, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের। এখন এটা সমান যদি এটা প্রমাণ করতে পারি, অথবা এটা সমান যদি এটা প্রমাণ করতে পারি, এটা সমান যদি এটা অথবা এটা সমান যদি এটা প্রমাণ করতে পারি, তাহলে কি দুইটা একই জিনিস না, ইকুইভ্যালেন্ট জিনিস না? একটু দেখা যাচ্ছে না, জি এটা স্যার, বলছি। হ্যাঁ স্যার, এটা এটা বুঝতে সমান পারছি। যদি এটা সমান যদি এটা প্রমাণ করতে পারি, অথবা এটা সমান যদি এটা প্রমাণ করতে পারি, তাহলে আমরা কি দুইটা ইকুইভ্যালেন্ট জিনিস বলতে পারি না, একই জিনিস বলতে পারি না? জি স্যার। তো একই জিনিস যদি বলতে পারি, তাহলে এটাকেও ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, এই এক্সপোনেনশিয়াল ফর্মটাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন আমি বলতে পারি নাকি? জি স্যার, তবে স্যার জেনারেল ইকুয়েশনটা বের করাটা বুঝতে পারি না স্যার। কোনটা, এটা না এটা? স্যার বামে স্যার স্যার ওখানে যে x = c1 e তারপর ওইটা সমীকরণ বুঝতে পারি না। আচ্ছা, এটার মধ্যে দেখো, এটার মধ্যে যে কোনো ইকুয়েশন, এটার মধ্যে একটা তার কোএফিসিয়েন্ট থাকবে, একটা অ্যামপ্লিটিউড এটার মধ্যে থাকবে। আমি প্রথম অবস্থায় সেই অ্যামপ্লিটিউডটা আমি দেই নাই, এটা অ্যামপ্লিটিউডটা দেই নাই। এখন আমি এটার মধ্যে যেহেতু দুইটা ভ্যালু পাইলাম, এটার মধ্যে c1 c2 সমান হতে পারে, নাও হতে পারে, ভিন্নও হতে পারে। তো এখন যদি আমি দুইটা ভ্যালু পাইলাম, তার মানে হচ্ছে তার এটার মধ্যে এই দুইটা ভ্যালুকে যদি দুইটা সলিউশন পাইলাম, অর্থাৎ গামার মান দুইটা, মানে দুইটা সলিউশন এটার মধ্যে। তো এই দুইটাকে আমি লিনিয়ার কম্বিনেশন যোগ করে দিলে তার জেনারেল সলিউশনটা আমি পাবো। দেখা যায় না। তো এই দুইটা যে আমি গামার মান দুইটা পাইলাম, একটা হচ্ছে e⁻+, আর এটা হচ্ছে e⁻-। এখন এই দুইটাকে যদি আমি যুক্ত করে দিই, লিনিয়ার কম্বিনেশন হয়, হওয়ার পর এটার মধ্যে তার জেনারেল সলিউশনটা আমি পাবো। এখন দেখো এইটাকে, এই যে জেনারেল সলিউশন, এই জেনারেল সলিউশনটাকে আমি এই ফরম্যাটে আমি যদি দেখাতে পারি, তাহলে এটাও এই ইকুয়েশন গুলোকে, অর্থাৎ এই কি যে বলে এই সাইন টার্ম গুলোকে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে আমরা প্রকাশ করতে পারবো। এক্সপোনেনশিয়াল ফর্মের সুবিধা হচ্ছে, এক্সপোনেনশিয়াল ফর্মে প্রকাশ করলে ক্যালকুলেশনে আমরা অনেক সুবিধা পাবো। ওকে, তো এই যার মধ্যে দেখো, তোমরা অয়লারের আইডেন্টিটির নাম শুনছো নাকি? অয়লারের আইডেন্টিটি অর্থাৎ e⁻i⁻θ হচ্ছে sin θ plus i cos θ। আবার একটু ভালো করে বলো। sin θ plus i cos θ। sin θ plus i cos θ। না, cos θ plus i sin θ। cos θ plus i sin θ। হ্যাঁ, আবার একটু বলো। আবার আমি কি কনফিউশন করলাম না তোমরা আমাকে কনফিউশন করলো? কোনটা? cos θ plus i sin θ হবে না। cos θ plus i sin θ। আর যদি আমরা এই যে আমাদের থিটাটা মাইনাস বসাই, থিটাটা যদি মাইনাস বসাই, তাহলে i θ ইকুয়াল হচ্ছে কি cos θ minus i sin θ। রাইট, এটা আসবে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এইটার এটার মধ্যে কোনো পার্থক্য আছে? এটা হলো e⁻i⁻t, ওমেগা টি মানে থিটা, দেখা যাচ্ছে কি? ওমেগা টি মানে হচ্ছে থিটা, তাহলে থিটা, তাহলে তুমি এই যার মধ্যে এই ভ্যালুগুলো বসাও, তারপর হচ্ছে e⁻i⁻θ, তাহলে এই ভ্যালুগুলো বসাও, বসে এই যার মধ্যে রিঅ্যারেঞ্জ করলে তুমি এই যার মধ্যে যা পাবা, দেখো আমরা একটু তাহলে, তোমাদেরকে পরে ক্লাস আছে আজকে আর? না স্যার। ওকে, তাহলে এই c1, এটা c1 সমান আমরা এটা লিখতে পারি হচ্ছে cos θ plus i sin θ, এটা মাইনাস না প্লাস c2 cos θ minus i sin θ। এটার মধ্যে থেকে আমরা লিখতে পারি c1 cos θ, c1 i sin θ plus c2 cos θ minus c2 i sin θ। তো এই cos θ গুলো একসাথে করে নাও,
তাহলে C1 প্লাস C2 cos থিটা প্লাস এটার মধ্যে sin থিটা গুলো আলাদা করে নাও, sin থিটা গুলো যদি আলাদা করে নাও তাহলে i আলাদা আসবে C1 মাইনাস C2 sin থিটা। এটার মধ্যে এই কনস্ট্যান্ট C1 প্লাস C2 অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট গুলো যোগ করলে আরেকটা নতুন কনস্ট্যান্ট পাবো। সেই কনস্ট্যান্টের ভ্যালু হবে, এটাকে কনস্ট্যান্টের ভ্যালু ধরি একটা, আর এই টোটাল তার ভ্যালু ধরি একটা। তাহলে এটার মধ্যে আমরা ফাইনালি পাবো হচ্ছে x ইকুয়াল হচ্ছে, ওইটাকে আমরা a ধরলাম cos থিটা, আমরা ওকে এটার মধ্যে কনস্ট্যান্টের একটু ভেরিয়েশন আসছে আর কি, প্লাস b sin থিটা। অর্থাৎ দেখো ওই a কনস্ট্যান্ট যেখানে হচ্ছে a ইকুয়াল হচ্ছে C1 প্লাস C2 ধরলাম, আর যেখানে b ইকুয়াল হচ্ছে i C1 মাইনাস C2, এই ভ্যালুগুলো ধরলাম। ধরার পর দেখো একই ধরনের ইকুয়েশন আসছে, একই ধরনের ইকুয়েশন আসছে। এটার মধ্যে a b এর মধ্যে একটু পার্থক্য, কনস্ট্যান্টের ওটা কোনো ইয়া না, তার মানে একই ধরনের ফরম্যাট ইকুয়েশন আসছে। তার মানে এক্সপোনেনশিয়াল ফর্মেও আমরা এটাকে প্রকাশ করতে পারি তার জেনারেল সলিউশনটাকে। সেক্ষেত্রে হচ্ছে অনেক ক্ষেত্রে স্পেশাল এই x ইকুয়াল টু, এটা আমরা যা বলি C1 e টু দি পাওয়ার i ওমেগা t প্লাস C2 e টু দি পাওয়ার মাইনাস i ওমেগা t, তে অনেক সময় এই C1 এর মান যদি শূন্য হয় তাহলে তার জেনারেশন তার সলিউশন এটা হবে, আর C2 এর ভ্যালু যদি শূন্য হয় তাহলে তার সলিউশন x ইকুয়াল টু C1 e টু দি পাওয়ার i ওমেগা t। তো আমরা সবসময় যে কাজটা করি, সেটা হচ্ছে যে এই x ইকুয়াল টু a e টু দি পাওয়ার i ওমেগা t অথবা x ইকুয়াল টু a e টু দি পাওয়ার মাইনাস i ওমেগা t, তার একটা সলিউশন আমরা ধরে নিই ক্যালকুলেশন করার সুবিধার জন্য। তো আমরা মূলত এর মধ্যে দেখলাম যে দুইভাবেই একটা সিম্পল হারমোনিক মোশনের যে জেনারেল সলিউশনটা আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে আমরা বের করতে পারি, এবং cos এবং sin টার্ম দিয়েও আমরা বের করতে পারি, একই ধরনের মিনিং প্রকাশ করে। স্যার অনেকে নামাজ পড়তে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর কোনো সমস্যা আছে? না থাকলে চলে যেতে পারো। আর কোনো প্রশ্ন না থাকলে, হ্যাঁ প্রশ্ন না থাকলে চলে যাও। বলো। স্যার শেষে যে দুইটা ইসের মান বের করলেন, সি এর মান বের করলেন, ওই দুই ক্যালকুলেশনটা স্যার ক্লিয়ারলি বুঝি নাই। স্যার জেনারেল যে সলিউশনটা বের করলেন, আর যে এক্সপোনেনশিয়াল জেনারেল সলিউশন। আচ্ছা, এখন দেখো আমি এটার মধ্যে গামার মান কয়টা পাইলাম আমরা? দুইটা না? এটা ড্রাইভ বুঝলাম। মানে এটা কিভাবে আসছে সেটা বুঝো না? জি স্যার। ও, এটা একদম সিম্পল ক্যালকুলেশন। এই যে এটা থেকে আমরা এটাকে জেনারেল আমরা ধরে নিচ্ছি এটা একটা তার ইকুয়েশন। এখানে ইকুয়েশন ধরে এই ভ্যালুটা আমি বসালে ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার গামাটি দুইটার কমন নিয়ে আসলে গামা প্লাস ওমেগা আসে। এই দুইটার মধ্যে এই দুইটার গুণফল যেহেতু শূন্য, যে কোনো একটা ভ্যালু শূন্য হবে। তো এটা শূন্য অথবা এটা শূন্য, কিন্তু এটা শূন্য হবে না। এটা যদি শূন্য না তাহলে এটা শূন্য হতে হবে, তাহলে এটা শূন্য বসালাম, গামা ইকুয়াল টু মাইনাস আর গামা স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার বসালে সিম্পল ক্যালকুলেশন দুইটা ভ্যালু আসে। এখন আমি এই গামা যে এই জায়গায় যে গামা বসালাম, এই গামার মান হয় সলিউশন i ওমেগা টি অথবা মাইনাস i ওমেগা টি আসবে, তাই তো নাকি? যদি আমরা ইন্ডিভিজুয়াল ধরি স্পেশাল কেসে দেখো, তুমি যদি C2 এর মান বসাও তাহলে হয় i প্লাস i ওমেগা টি, অর্থাৎ এটা আসবে। আর যদি C1 এর ভ্যালুর মান শূন্য হয় তাহলে এটা আসবে। তাহলে এটা একই জিনিস। দেখা যাচ্ছে না খাতাটা। বলছি যে এই জায়গার মধ্যে এই যে এই ভ্যালুটা এই ভ্যালুটা তুমি এই জায়গায় বসাও, এই জায়গায় বসালে কি আসবে? e টু দি পাওয়ার i ওমেগা টি একটা, আর যদি মাইনাস বসাও তাহলে মাইনাস i ওমেগা টি। তাহলে যে কোনো একটা সলিউশন হতে পারে, যে কোনো একটা। এখন এই লিনিয়ার কম্বিনেশন আমি এটার মধ্যে যুক্ত করে দিলাম, লিনিয়ার কম্বিনেশন মানে একটা আরেকটার সাথে যুক্ত করে দিলাম। এই জায়গার মধ্যে C1 এবং C2 দুটা কোএফিশিয়েন্ট
কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের যে কোনো একটা ভ্যালু যদি শূন্য হয়, যদি এটা শূন্য হয় তাহলে আমরা ওই এই ভ্যালুটা পাবো, আর যদি এটা শূন্য হয় তাহলে এই সলিউশনটা পাবো, যেটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা স্পেশাল কেসের ক্ষেত্রে যে সলিউশনটা আমরা পাইছি, এ বা বি যে কোনো একটা শূন্য হলে এটা সলিউশন, বা এটা সলিউশন হলে এটা সলিউশন। এটা স্পেশাল কেস অফ সলিউশন, স্পেশাল কেস। আর এটা হচ্ছে ইন জেনারেল। যদি আমরা আলাদা আলাদা নেই তাহলে স্পেশাল, আর যদি একসাথে নেই লিনিয়ার কম্বিনেশন দিই তাহলে ইন জেনারেল সলিউশন। এই কারণে আমরা এটার মধ্যে লিখে দিতে পারি দিস ইজ দা জেনারেল সলিউশন। আর যদি তুমি স্পেশাল এটা দাও তাহলে এটা একটা স্পেশাল, এটা একটা স্পেশাল সলিউশন হয়ে যাবে। তখন হয়তো C1 বা C2 যে কোনো একটা ভ্যালুর মান শূন্য হবে। আর কার কোনো প্রশ্ন? তাহলে এই জায়গার মধ্যে ক্লোজ। স্যার অ্যাটেন্ডেন্স তোমাদের নেওয়া হয়ে গেছে। তোমরা অ্যাটেন্ডেন্স দেখতে চাও? দাঁড়াও, তোমাদের অ্যাটেন্ডেন্স আমি দিচ্ছি। স্যার অনেক সবাই তো কমেন্ট সেকশনে লিখতেছে স্যার, এই কারণে বললাম স্যার। না না, কমেন্ট সেকশনে লেখার দরকার নেই, আমি তোমাদের অ্যাটেন্ডেন্স আমি দিচ্ছি। ওকে, গত ক্লাসের অ্যাটেন্ডেন্সটা ওকে, তোমরা অ্যাটেন্ডেন্স নিয়ে টেনশন করো না, কারণ আমরা এটার মধ্যে অ্যাটেন্ডেন্স অটো হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে। ওকে, তো এই জায়গার মধ্যে আজকে শেষ। তো নেক্সট ক্লাসটা হচ্ছে তোমাদের রুটিন অনুযায়ী হবে। তো সবাই ভালো থেকো। স্যার স্যার আমাদেরকে যদি বই রেফারেন্স দিতেন। হ্যাঁ, বই এটার মধ্যে দুটো বই তোমরা ফলো করবা। এটা হচ্ছে ওয়েভস এন্ড অসিলেশন, এটা হচ্ছে তোমার তাফাজ্জল হোসেনের এই বইটা। আর এই বইটা দ্বিতীয় বই আছে, এটা ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স, গিয়াসউদ্দিন আহমেদ। আর যে লাস্টে থার্মোডাইনামিক্স এর জন্য আলাদা বই দেব, আর হচ্ছে অপটিক্স এর জন্য আলাদা বই। অপটিক্স পার্ট যখন পড়াবো তখন এটা আলাদা একটা বইয়ের কথা বলবো, আর থার্মোডাইনামিক্স এর সময় আলাদা একটা বই আমরা follow করব। স্যার পরের ক্লাস তো Okay? সোমবারে, মানে রবিবার ক্লাস সোমবারে, হবে তাই না? না? রবিবার ক্লাস তো হবে না নাকি? রবিবারে ক্লাস কেন হবে না? তা আপনি বলছিলেন যে রবিবার ক্লাস আবার নেবেন, এরকম কিছু বলছিলেন। মানে রবিবারে মনে হয় খুব সকালে ছিল, 9টায় না? 9টায়। না, 9টায় আমি ক্লাস নেবো না, 9টা নেবো না। তোমরা কি অন্য দিন পারবা, অন্য সময়? জি স্যার, আপনি সময় দিলে আমরা পারবো। অন্য সময় বলতে বিকালের দিকে দিতে হবে আর কি ক্লাস। স্যার রবিবারে 12টায় স্যার, যদি রবিবারে 12টায় না, রবিবারে 12টায় তোমাদের ইয়ার সাথে ক্লাস আছে, সেকেন্ড ইয়ারের সাথে। তোমরা রবিবারে কি ইয়ার সময় পাবা, এই যে দুইটার দিকে ক্লাস আছে ওই সময়? স্যার ওই সময় রবিবারে? একটা ল্যাব ক্লাস, কিন্তু ল্যাব ক্লাস তা আবার হচ্ছে না। স্যার যদি আমাদের lab প্রবলেম না হয় নাই তাহলে স্যার, আপনার সময় মতো দিলে হবে স্যার। হ্যাঁ, তা আমার হচ্ছে এই জায়গার মধ্যে
ফাঁকা আছে 2টা থেকে আমি 2টা থেকে হয়তো 2:15 থেকে লিখবো, এটা 2:15। হাসতে বল। 2:15 থেকে জি স্যার, 2:15 থেকে আছে। আর হচ্ছে কালকে হচ্ছে বুধবারও তোমরা ক্লাসটা করতে পারো। বুধবারের দরকার নেই, বুধবার আমার ব্যস্ততা আছে। তোমার রবিবারে তাহলে 2:15 থেকে ক্লাসটা নেব রবিবার। জি হ্যাঁ? স্যার, জি স্যার। ঠিক আছে, তাহলে আর নেক্সট হচ্ছে তাহলে রবিবারে হবে।